ঢাকা ওমেন কলেজ আয়োজিত অনলাইন শিক্ষা ব্যবস্থায় এবং লাইভ ভিত্তিক ক্লাস গ্রহণ করতে শুরু করেছে। আমি বিজ্ঞান বিভাগের রসায়ন বিজ্ঞান হতে একটি অংশ এখানে উপস্থাপন করব পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে। আশা রাখি রসায়ন বিজ্ঞানের দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় থেকে জৈব রসায়ন সম্পর্কে ঢাকা ওমেন কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রীরা উপকৃত হবে। আমরা এই অংশটুকুতে জৈব রসায়ন দ্বিতীয় পত্র হতে কিছু অংশ উপস্থাপন করেছি। আমরা এখানে শিখবো হলো জৈব রসায়নের সংজ্ঞা, জৈব অজৈব যৌগের মধ্যে পার্থক্য, জৈব যৌগের শ্রেণীবিন্যাস, কার্বনের ক্যাটিনেশন ধর্ম এবং কার্বনের সংকরণ এই সম্পর্কে আমি এখানে উপস্থাপন করব আজকের ক্লাসে। আমরা যদি প্রথমে জৈব রসায়নের সংজ্ঞায় যাই, জৈব রসায়ন হলো একটি রসায়নের শাখা যেখানে হাইড্রোজেন ও হাইড্রোকার্বনের জাতক সমূহ গঠন, ধর্ম, প্রস্তুতি, সংশ্লেষণ সম্পর্কে আলোচনা করা হয়। তাহলে যৌগ হলো কার্বনের রসায়ন, তার সাথে হাইড্রোজেন যুক্ত থাকবে। জৈব যৌগ যে কোনো সংখ্যক মৌলিক পদার্থ সমন্বয়ে গঠিত হতে পারে, তবে কার্বনের সঙ্গে থাকবে হাইড্রোজেন স্পেশালি, তার সাথে কখনো কখনো নাইট্রোজেন, অক্সিজেন, হ্যালোজেন, সালফার, সিলিকন, অন্যান্য ধাতুও থাকতে পারে। আমরা কোনো কিছু উপস্থাপন করতে গেলে এখানে প্রথমে যে জিনিসটা আসে হলো পার্থক্য। আমাদের প্রথমে পার্থক্য করতে হবে জৈব এবং অজৈব যৌগের কি পার্থক্য আছে। যেমন আমরা এখানে কয়েকটা পার্থক্য অংশবিশেষ হিসেবে দেখানো হয়েছে, এটা বইয়ের মধ্যেও আছে। সংযুতি, বন্ধন প্রকৃতি, আয়নিক গঠন, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা এবং জ্বলন বা দহন। আমরা এর মধ্যে থেকে কয়েকটা জিনিসকে খুবই গুরুত্ব দিব, আবার কয়েকটিকে গুরুত্ব কম দিব। যেমন সংযুতি আমার আগে অলরেডি আলোচনা করা হয়েছে যে প্রথমত কার্বন, তার সঙ্গে হাইড্রোজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, হ্যালোজেন থাকবে জৈব যৌগে। অজৈব যৌগের মধ্যে যে কোনো মৌল দ্বারা গঠিত হতে পারে অজৈব যৌগ। বন্ধন প্রকৃতি সাধারণত সমযোজী এবং এদের সমযোজী সন্নিবেশ আয়নিক তিন ধরনের বন্ধনই অজৈব যৌগতে বিদ্যমান। আণবিক গঠন সাধারণত জটিল, অণুতে বহু সংখ্যক পরমাণু থাকে, যেমন গ্লুকোজের কাঠামো বেশ জটিল, কিন্তু অজৈব যৌগের কাঠামো তেমন জটিল না, এগুলো খুব সোজা এবং বেশিরভাগই সরলরেখিক হয় এবং 3 ডাইমেনশন হয়, ল্যাটিস আকারে থাকে। গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক সাধারণত জৈব যৌগের গলনাঙ্ক খুবই কম, 300-র নিচে, আর অজৈব যৌগের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক অনেক হাই, যেমন সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 801। দ্রাব্যতা যদি বলি, পানি এবং অ্যালকোহল এবং জৈব যৌগতে দ্রবীভূত হয়, আর অজৈব যৌগ বেশিরভাগই পানিতে দ্রবীভূত হয়, খুব কম সংখ্যক যৌগ পানিতে দ্রবীভূত হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জ্বলন বা দহন, সহজে জ্বলে, দহনের ফলে অবশেষ হিসেবে পাওয়া যায়, কিন্তু অজৈব যৌগতে সাধারণত জ্বলে না, তবে জ্বলনের দহনের পরে অবশেষ থাকে। এটা হলো অজৈব যৌগ। আর জৈব যৌগের বেলায় জাস্ট উল্টা বিপরীত, আমরা পার্থক্য দেখলাম। এরপরে আমরা জৈব যৌগের শিকড়ফলের মধ্যে শ্রেণীবিন্যাস নিয়ে আসছি। তো শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা যদি এখানে দেখাতে চাই, তাহলে আমার মনে হচ্ছে যেখানে আমরা একটা ভিডিও দেখবো, আমি ভিডিওটা চেষ্টা করব এখানে উপস্থাপন করার জন্য। সরি, I'm sorry, it will late.
আমরা এখানে দেখতেছি যে হাইড্রোকার্বনের শ্রেণীবিন্যাস করার জন্য একজন ছাত্র চেষ্টা করতেছে। সে জাদুবিদ্যার মাধ্যমে হাইড্রোকার্বনকে সে শ্রেণীবিন্যাস করবে। আমরা যদি প্রথমে হাইড্রোকার্বন দেখি, এটি হচ্ছে কার্বনের যৌগ, হাইড্রোজেন এবং কার্বন। এখন সে চিন্তা ভাবনা করছে যে হাইড্রোকার্বন শ্রেণীবিন্যাসটা কিভাবে করা যায়। প্রথমে যদি দুটি ভাগে ভাগ করা হয়েছে হাইড্রোকার্বনকে, একটা হলো স্যাচুরেটেড, একটা আনস্যাচুরেটেড, অর্থাৎ একটা সম্পৃক্ত, একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন সম্পৃক্ত হাইড্রোকার্বন কে আবার শ্রেণীবিন্যাস করেছে, বা সম্পৃক্ত হাইড্রোকার্বন বলছে যে এখানে হাইড্রোকার্বন হুইচ কার্বন অ্যাটম কানেক্টিং টু সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড দ্বারা যে কার্বন যদি যুক্ত থাকে সেটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন সম্পৃক্ত হাইড্রোকার্বন প্রথম নাম হচ্ছে অ্যালকেন। এখন অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বনের একটি উদাহরণ। আমরা এখানে তিনটা উদাহরণ দেখাবো এবং উদাহরণের মাধ্যমে আমরা এখানে বলতে পারবো যে আসলে সম্পৃক্ত হাইড্রোকার্বনকে আমরা কিভাবে ফর্মুলা দ্বারা লিখতে পারি। যদি এখানে সাধারণ সংকেত দেওয়া আছে CnH2SN+2, যদি মিথেন হয় সেখানে একটি কার্বন, আমরা একটি কার্বন মান বসিয়ে দিলে CH4 হয়ে যায় উপরের সাধারণ সংকেতে, এবং গার্ডেনের সংকেত দেখানো হচ্ছে মিথেন। তারপরে পরে যখন ইথেন, যেখানে কার্বনের সংখ্যা 2, আমরা সূত্রে বসাই দিলে এখানে ইথেনের সংকেত পাবো C2H6। যদি আমরা এখন তিনটি কার্বন যদি নিয়ে আসি একইভাবে, আমাদের নাম হবে প্রোপেন, যেখানে 2 বসে দিলে CnH6 হবে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে অ্যালকেন তাদের সাধারণ সংকেত আছে, সেখানে কার্বনের সংখ্যা 1, 2, 3, 4, এভাবে আমরা 1, 5, 6, 7, 8 যাই, তাহলে সেভাবে নাম হবে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, নন ডেকেন। তো আমরা স্যাচুরেটেড অর্থাৎ সম্পৃক্ত হাইড্রোকার্বন সম্বন্ধে জানলাম। আমরা এখন অসম্পৃক্ত হাইড্রোকার্বন সম্বন্ধে জানবো। আমরা দেখি এখানে সংকেত দেখানো হচ্ছে প্রোপেনের। আমরা যদি স্ট্রাকচারকে একটু সিমিলারাইজ করি যে মিথেন, ইথেন, প্রোপেনের স্ট্রাকচার কেমন হবে এবং সম্পৃক্ত হাইড্রোকার্বন দিলাম আমরা। এবার আমরা যদি চলে আসবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন যেখানে কার্বনের সাথে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড অর্থাৎ দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকবে, তারা দুইজনই অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন অসম্পৃক্ত হাইড্রোকার্বনের দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের ভিত্তি করে আবার এটাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, সেটা আমরা এখন দেখাবো। এখানে বলা হচ্ছে একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন দুই প্রকার। আমরা এরপরে দেখতে পাবো আসলে অ্যালকিন কারা এবং অ্যালকাইন কারা, তাদের সম্পর্কে একটা টস করছে যে কে দেখবে আগে, অ্যালকিন আগে দেখাবে। সো আমরা অ্যালকিন দেখতে পাবো এখন। দিস ইজ অ্যালকিন, যখন কার্বনের মধ্যে ডাবল বন্ড থাকবে, অ্যাট লিস্ট ওয়ান, দুটা তিনটাও থাকতে পারে, সর্বনিম্ন একটা থাকলেই আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন হিসেবে বলবো। আমরা এখন যদি পরেরটাতে যাই, অ্যালকিনের ফর্মুলাতে, তাহলে আমরা দেখবো হচ্ছে CnH2SN।
এখন কার্বনের সংখ্যা 1 2 3 4 বসায় দিলে আমাদের নামগুলো ওইভাবে হবে ইথিন। যদি কার্বনের 2 2, যদিও কার্বনের অ্যালকিনের বেলায় একটি কার্বন হয় না, দুটো কার্বন লাগে একটা দ্বিবন্ধন হতে, সেই ক্ষেত্রে আমরা এখানে C2H4। যদি প্রোপেন হয় 3টি কার্বন, এবং যদি বিউটিন হয় তাহলে 4টি কার্বন, যেটা আমরা দেখানো হলো। যে অ্যালকিন সম্পর্কে আমরা জানলাম, তাহলে অবশ্যই আমাদের পরের ধাপ, যেখানে বলা হচ্ছে যে অ্যালকিনের একটি ডাবল বন্ড সম্পর্কে আমরা জানলাম। এইবার আমরা অ্যালকিন আবার 3টে অংশ দেখা যাচ্ছে, ইথেন, প্রোপিন, বিউটিন, এভাবে পেন্টিন, হেক্সিন, হেপটিন চলতে থাকবে। এবার আমরা অ্যালকাইনে আসি। এখানে বলা হচ্ছে অ্যাটলিস্ট 1 ট্রিপল বন্ড, মানে ত্রিবন্ধন থাকবে, ত্রিবন্ধন, সেটাকে আমরা অ্যালকাইন বলছি। তাহলে স্বভাবত এর একটি সাধারণ সংখ্যা থাকবে আগের মতোই, সেই সংখ্যাটা আমরা এখন দেখব। আমরা এখানে 3টি উদাহরণ নিয়ে আসছি। তাদের সাধারণ সংখ্যা হচ্ছে CnH twice n -2। এর কার্বনের সংখ্যা আমরা যদি 2 বসায় দিই, 3 বসায় দিই, 4 বসায় দিই, এভাবে আমরা দিলে আমাদের নামগুলো হবে এভাবে ইথাইন, 2 কার্বন, সংখ্যা হচ্ছে C2H2। যদি পরেরটা হয় প্রোপাইন, আমরা আইন যোগ করব লাস্টে, প্রোপেন থেকে প্রোপাইন, 3টি কার্বন এবং 4টি কার্বন বিউটাইন। সো আমরা দেখলাম যে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে অ্যালকাইন একটা অংশ, সেই অংশটুকু আমরা এখন যদি টেবিলের ফর্মে যাই, তাহলে আমরা টোটাল হাইড্রোকার্বনের একটা ক্লাসিফিকেশন দেখতে পারবো, যেটা আমরা জেনারেল অ্যাসপেক্ট হিসেবে দেখি। সেখানে দেখানো হচ্ছে যে হাইড্রোকার্বন স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড, তারপর হচ্ছে স্যাচুরেটেড আবার এক অংশ, আনস্যাচুরেটেড 2 অংশ, অ্যালকিন, অ্যালকাইন্স, তারা উদাহরণ দেওয়া হলো। জাস্ট এখানে আমরা জাস্ট উপস্থাপন করলাম, এবং ছাত্র তার সমস্ত কিছু থেকে সলভ করে ফেলেছে। সো আমরা এখন ওদিকে যাব না, আমরা এখন মেইন কন্টেন্টে চলে আসি। পরেরটা আমরা দেখি সেখানে কি বলেছে। যেসব যৌগ অণুতে কার্বন পরমাণুর মধ্যে মুক্ত শিকল বিদ্যমান তাদেরকে অ্যালিফেটিক যৌগ বলা হয়। আমরা এখন একটা ক্লাসিফিকেশন করব আমাদের বইয়ে যে অংশটুকু আছে, অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক। হাইড্রোকার্বনকে আমরা ওখানে যেমন সম্পৃক্ত অসম্পৃক্ত ভাগ করলাম, সেখানে আমরা এখানে ভাগ করব হচ্ছে অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক। মুক্ত শিকল বিদ্যমান তাদের অ্যালিফেটিক যৌগ বলা হয়, যেমন আমরা বলছি প্রোপেন, মিথেন, ইথেন। অ্যালিফেটিক যৌগসমূহ সম্পৃক্তার ভিত্তিতে 3টি শ্রেণীতে বিভক্ত করা যায়। প্যারাফিন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, অ্যালকেন বা অ্যালকিন, যেগুলোতে এক বা একাধিক দ্বিবন্ধন উপস্থিত থাকে, তাহলে হচ্ছে প্যারাফিন। আর যেগুলোতে 3টি দ্বিবন্ধন থাকে তাদেরকে বলা হয় অ্যালকেন, এটা আমরা অলরেডি জানি। এগুলো সরল শিকল, শাখায়িত শিকল, চাকরিক হতে পারে। আমরা দেখি গঠন ভিত্তি করে অ্যালিফেটিক হাইড্রোকার্বন দুইভাবে ভাগ করা যায়, মুক্ত শিকল অ্যালিফেটিক যৌগ আর বদ্ধ শিকল। আমরা মুক্ত শিকল এবং বদ্ধ শিকলে যাব এখন। মুক্ত শিকল অ্যারোমেটিক যৌগ, যে সকল অ্যারোমেটিক যৌগগুলোতে কার্বন পরমাণুর সঙ্গে পরপর যুক্ত হয়ে একটি শিকল গঠন করে, তাদের প্রান্তদ্বয় পরস্পর মিলিত না হয়ে উন্মুক্ত থাকে। অর্থাৎ কার্বনের দুই প্রান্ত যদি উন্মুক্ত থাকে তাহলে বলবো মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। একটা পেন্টেন দেখলাম উদাহরণ। মুক্ত শিকল যৌগ বা দুটি শ্রেণীতে বিভক্ত, একটা সরল শিকল, একটা শাখায়িত শিকল।
সরল শিকল মানে হচ্ছে লম্বা চেন যেটার মধ্যে কোনো শাখা থাকবে না, আর একটা হচ্ছে শাখায়িত শিকল যেখানে শাখায় থাকবে। আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো যে আসলে সরল শিকল শাখাতে শিকল কেমন ধরনের যৌগ হতে পারে। আমরা উদাহরণটাকে বেশি ইম্পর্টেন্ট দেবো। এখানে পেন্টেন একটা সরল শিকল, আইসোপেন্টেন দেখো কার্বনের সাথে কার্বন একটি যুক্ত হয়ে আছে এবং সেটা হচ্ছে আমরা শাখায়িত বলছি। তারপর নিওপেন্টেন, এটাও একটা শাখায়িত কার্বন। মুক্ত শিকল যৌগ তো সরল বা শাখায়িত শিকল যেটাই হোক না কেন তার মধ্যে সম্পৃক্ত অসম্পৃক্ত থাকবে, সেটা আমরা আগে দেখলাম। সম্পৃক্ত যৌগ অসম্পৃক্ত যৌগ কাকে বলা হয় সেটা সম্পর্কে আমরা জানছি। এটা আমি নতুন করে এখানে বলা আর কিছু ভাবছি না। সেকেন্ড আমরা যাই হচ্ছে বদ্ধ শিকল বা চাকরিক এলিফেটিক যৌগ কারা আসলে, অর্থাৎ একটাই মুক্ত শিকল আর বদ্ধ শিকলের মধ্যে পার্থক্য এক জায়গাতে দুটি কার্বন যখন একত্রে আবার পুনরায় জয়েন্ট হবে, যেমন সাইক্লোপ্রোপেন। সাইক্লোপ্রোপেনে একটি কার্বন আরেকটা কার্বনের সাথে যুক্ত হয়ে ত্রিভুজ আকৃতি সৃষ্টি করেছে। যৌগ রসায়নে যে ত্রিভুজ কেউ যদি লেখে তাহলে বুঝবে সে প্রোপেন লিখেছে, সাইক্লোপ্রোপেন। যদি চতুর্ভুজ দাগায় তাহলে বুঝবো আমরা সাইক্লোবিউটেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যৌগ হচ্ছে অ্যারোমেটিক। অ্যারোমেটিক যৌগের সবচেয়ে লেটেস্ট ভার্সন যে তত্ত্বটা দেওয়া আছে যে একটি সঞ্চালনশীল কাঠামোতে যদি 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে তাহলে সেটাই হবে অ্যারোমেটিক। সবচেয়ে পরিচিত যৌগ হচ্ছে বেনজিন, যে বেনজিন হচ্ছে অ্যারোমেটিক যৌগ। তা গন্ধ আছে। আরটা হচ্ছে আমরা বেনজিনকে 3 ভাবে উপস্থাপন করতে পারি। সবচেয়ে উপস্থাপন বাম পাশ 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। সবচেয়ে প্রেফার করবো 3 নম্বর, কারণ একটি ষষ্ঠভুজ দাগায় তার মধ্যে গোল চিহ্ন দিলে এটা বেনজিন আকার পূর্ণতা হবে। আর এই মধ্যেটাতে বেনজিনে একটার পর একটা দাগ দিতে হয় বিধায় এটা একটা কঠিন আমি মনে করি। পাশেটা তো অবশ্যই একটু বড় স্ট্রাকচার, একটু সময় সাপেক্ষ ব্যাপার। আমরা বিষমচক্রিক অ্যারোমেটিক যৌগ, একটা হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ বলা হয়। এরা অ্যারোমেটিক, বাট এদের সমস্যা হলো হেটারো শব্দ হচ্ছে ফরেন অ্যাটম। হাইড্রোজেন কার্বন ছাড়াও যদি অন্য কোনো মৌল বেনজিন বলে বা অ্যারোমেটিক যৌগের সাথে যুক্ত থাকে তাহলে এটা হবে হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। এখানে দেওয়া আছে পিরিডিন, পাইরল, ফিউরান, থায়োফেন। এটা বেসিক এই 4টি যৌগই আছে, এর ডেরিভেটিভস আছে অনেক আছে। সো আমরা এই 4টি মনে রাখলেই হবে। তাহলে আমরা যদি জৈব যৌগের ক্লাসিফিকেশনটা যদি পুরোটা আমাদের দৃষ্টিকোণ থেকে দেখতে চাই তাহলে জৈব যৌগ অ্যালিফেটিক, অ্যারোমেটিক। অ্যালিফেটিক যৌগ মুক্ত শিকল, বদ্ধ শিকল। মুক্ত শিকল এ সম্পৃক্ত অসম্পৃক্ত ভাগে ভাগ করা হয়েছে। অসম্পৃক্ত আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, দ্বিবন্ধ ত্রিবন্ধ, যেটা আমরা অলরেডি দেখে আসলাম। বদ্ধ শিকলের মধ্যে সুষম চাকরিক, বিষম চাকরিক হতে পারে। সুষম চাকরিক সাইক্লোপ্রোপেন, আর হচ্ছে ইথিন অক্সাইড। বিষম চাকরিক হচ্ছে যে কার্বন হাইড্রোজেন ছাড়া যদি অন্য কোনো মৌল থাকে তাহলে আমরা বিষম চাকরিক বলছি। আর সুষম চাকরির মধ্যে হচ্ছে বেনজিন, আর বিষম চাকরিক অ্যারোমেটিক যৌগের মধ্যে হচ্ছে পিরিডিন। সো আমরা ক্লাসিফিকেশন করলাম। আমাদের এখান থেকে গুরুত্বপূর্ণ নৈবেদ্য কিছু প্রশ্ন আসতে পারে যে যে বেনজিনটা আসলে কি ধরনের যৌগ যৌগ। আমরা বলবো সুষম চাকরিক, অ্যারোমেটিক, হাইড্রোকার্বন। আমরা কার্বনের একটা ধর্ম সম্পর্কে এখানে জানতে চেষ্টা করবো, সেটা হচ্ছে ক্যাটিনেশন। আসলে কি ক্যাটিনেশন ধর্ম হচ্ছে যে মৌলগুলি অন্যের সাথে বন্ধন করে নিজেদের মধ্যে বন্ধন করে সরলরৈখিক, চাকরিক, শিকলাকৃতির, বদ্ধ শিকল যৌগ গঠন করতে পারে। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ফুলারিন, যেটা 1990 সালে আবিষ্কৃত হয়েছে এবং যে আবিষ্কার করেছে তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে, যার মধ্যে 60টা কার্বন যুক্ত হয়ে আছে। এই হচ্ছে ক্যাটিনেশন ধর্মের বৈশিষ্ট্য, যে কার্বনই একমাত্র অণু, পরমাণু যে ক্যাটিনেশন ধর্ম করে। অন্যান্য করে, নাইট্রোজেনও করে, কিছুটা সিলিকাও করে, কিন্তু 3টা-4টা সিলিকা পরমাণু একত্রে যুক্ত হওয়ার পরে আর না। কিন্তু কার্বনকে আমরা এখানে 60 দেখানো হয়েছে, অর্থাৎ 60টা কার্বন একত্রে হতে পারে। যেমন আমাদের পেট্রোল, ডিজেল এগুলো কিন্তু 7 কার্বন, 8 কার্বন, মোমবাতি 30 কার্বন, কয়লার পিস 30 কার্বন, এসব আমরা যাই হোক। আমাদের এখানে একটা প্রশ্ন হতে পারে যে কার্বনের এত অধিক সংখ্যক যৌগ গঠনের কারণ কি। উত্তর হিসেবে বলি ক্যাটিনেশন হচ্ছে, ক্যাটিনেশনের জন্য কার্বনের এত অধিক সংখ্যক যৌগ গঠন করে। আমরা যদি নিচে ব্যাখ্যাটা দেখি, এর ব্যাখ্যা বলা হচ্ছে যে কার্বন কার্বন, কার্বন অক্সিজেন, সরি সিলিকা অক্সিজেন, সিলিকা সিলিকা, নাইট্রোজেন নাইট্রোজেন, অক্সিজেন অক্সিজেন বন্ধন যদি শক্তি তুলনা করি তাহলে দেখবো কার্বনের বন্ধন শক্তি উচ্চ। তার মানে কার্বন যদি কোনো কারণে বন্ধন সৃষ্টি করে তাহলে এই বন্ধন আর ভাঙে না। যদি বন্ধন গড়ার হার
বন্ধন ভাঙার হারের চেয়ে যদি বেশি হয় তাহলে সেই যৌগ এক্সিস্টিং হবে পৃথিবীতে সবচেয়ে বেশি, যে কারণে কার্বনকে আমরা অধিক সংখ্যক যৌগ পৃথিবীতে আমরা পাই। আমরা যদি জৈব এবং অজৈব যৌগের মধ্যে যদি কার্বনকে যদি আমরা যৌগ হিসাব করি তাহলে 80 লক্ষ উপরে, আর অজৈব যদি হিসাব করি তাহলে আমাদের হিসাব হবে 80,000-এর নিচে। সো লক্ষ এবং হাজার একটা বিরাট ফারাক। হাইড্রোকার্বনের স্পেশাল বন্ধন আছে, সে বন্ধন হচ্ছে পাই বন্ধন। সিগমা বন্ধন তো সবাই করে সমযোজী বন্ধনের মধ্যে, কিন্তু পাই বন্ধনটা কিন্তু সব যৌগ করে না। পাই বন্ধন শুধু কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন করতে পারে। তো যাই হোক, কার্বনের এখানে আমরা বন্ধন সম্পর্কে জানতে যে দুটি অরবিটাল যদি পাশাপাশি এবং সামনাসামনি পাশাপাশি যদি থাকে তাহলে হবে পাই, আর সামনাসামনি যদি কখনো হয় তাহলে হবে সিগমা। এটা সমযোজী বন্ধনের প্রকারভেদ আমরা জানলাম, ছবিও দেখানো হয়েছে। আমরা এটার উপর ভিত্তি করে আমরা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যৌগ যৌগের হাইব্রিডাইজেশন আমরা এখানে ব্যাখ্যা করব। হাইব্রিডাইজেশন আসলে একটা লজিক্যাল সিকোয়েন্স অফ সমযোজী বন্ধন, যে যৌক্তিক ব্যাখ্যা দিয়ে একটি বন্ধন সৃষ্টি করা। আমরা যদি এইভাবে হিসাব করি যে মিথেন যখন সৃষ্টি হয়েছে তখন মানুষের সৃষ্টি হয়নি। মিথেন সৃষ্টি হওয়ার পরে আমরা যারা বিজ্ঞানী বা আমরা যারা রসায়নবিদ তারা মিথেনকে স্ট্রাকচার যখন দিতে যাচ্ছি তখন দেখতেছি যে মিথেন এইভাবে গাঠনিক সংকট অলরেডি হয়ে আছে। তাহলে আমরা ব্যাখ্যা করবো কিভাবে? সেই ব্যাখ্যার জন্য একটা পন্থা অবলম্বন করেছি, সেটা হচ্ছে হাইব্রিডাইজেশনের মাধ্যমে ব্যাখ্যা করে তার ব্যাখ্যা দেওয়া যায়, এবং ব্যাখ্যার পরে অন্যান্য জিনিসগুলো ব্যাখ্যা করা যায় হাইব্রিডাইজেশনের। তাই আমরা এটাকে জাস্টিফিকেশন হিসেবে নিয়েছি। আমাদের এখানে যে সব সংকরণ আছে সেগুলো হচ্ছে sp, sp2, sp3, sp3d, sp3d2। যার পর লাস্টের দুটো সংকরণ কার্বন করে না, প্রথম তিনটা কার্বন খুবই ভাবে করে, এবং সে সম্পর্কে আমরা এখানে আজকে উপস্থাপন করব। প্রথমে আমরা যদি যাই সংকরণ কাকে বলে, সংকরণ থেকে একটু দেখে আসি। কোন পরমাণু যোজ্য স্তরে একাধিক ভিন্ন শক্তি অরবিটাল মিশ্রিত হয়ে সমশক্তি সমসংখ্যক অরবিটাল উৎপন্ন করার প্রক্রিয়াকে সংকরণ বা হাইব্রিডাইজেশন বলা হয়। এখানে মিশ্রণের একটা ব্যাপার আছে। আমরা যদি মিশ্রণটাকে এইভাবে চিন্তা করি, পানি এবং আটা আমরা মিক্স করলাম, তাহলে কি হবে? আটা আটা থাকলো না, পানি পানি থাকলো না, হয়ে কি হলো? অন্য একটা জিনিস তৈরি হলো যার মধ্যে পানিও আছে আটাও আছে। হাইব্রিডাইজেশন জাস্ট লাইক দিস টাইপ অফ থিংস, যে আমরা চিন্তা করব যে অরবিটাল মিক্সড হয়ে অন্য একটি অরবিটালের সৃষ্টি হয়েছে, যেটা অরবিটাল সেটা বৈশিষ্ট্য আগের অরবিটাল যেটা মিক্সড হয়েছে তার সাথে কোনো সম্পর্ক নাই। তার মধ্যে প্রথম যদি আমরা ধরি, আমরা sp3 সংকরণ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকরণ, সেটা মিথেনের ক্ষেত্রে একমাত্র হয়। আমি আগেও বলেছি যে মিথেন পৃথিবীতে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে, আমি শুধু দেখবো যে মিথেনটা কিভাবে বন্ধন করে আছে। যে সংকরণে যোজ্য স্তরে একটি বর্তুলাকার, বর্তুলাকার বলতে আমরা বলছি যে স্ফেরিক্যাল ইংলিশে বলা হয়, আর ডাম্বেল, তিনটি ডাম্বেল, পি অরবিটাল হচ্ছে ডাম্বেল আকৃতির। ডাম্বেল অর্থ হচ্ছে দুই পাশে মোটা, মাঝখানে চিকন, আর স্ফেরিক্যাল হচ্ছে উভয় পাশে সমতল, এটা স্ফেরিক্যাল। একটি এস আর তিনটি পি মিলে হলে কি sp3 বা sp কিউব যে বলি না কেন, তাহলে হবে sp সংকরণ। sp সংকরণ হচ্ছে দেখা যাচ্ছে sp সংকরণ উৎপন্ন হয়েছে, চারটি অরবিটাল সৃষ্টি হয়েছে, চারটা মিলে চারটাই হয়েছে, এবং চারটার পাশে চারটি হাইড্রোজেন যুক্ত হয়ে সিগমা বন্ধন দ্বারা, যেটা সিগমা বন্ধন আমরা পড়ে আসলাম, যে কারণে এই সিগমা বন্ধন দ্বারা sp3 সংকরণ হয়েছে। আমাদের জিনিসটা মনে রাখতে হবে যে sp3 সংকরণের বন্ধন কোণ হচ্ছে 109 এবং বন্ধন দৈর্ঘ্য CH বন্ধন হচ্ছে 0.104। এটা বেশি গুরুত্বপূর্ণ যে বন্ধন কোণের সাথে সংকরণের একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা 109.28 বললেই বুঝতে পারবো যে এটা sp সংকরণ। আবার মাপার সময় কিন্তু আমরা এটাই শুধু মাপি যে বন্ধন কোণ কত, বন্ধন দৈর্ঘ্য কত, এই দুটো দেখেই বলতে পারি যে এই কার্বনটি এই সংকরণে আছে। পরেরটা sp2 সংকরণ, সেম একই ভাবে, একটা জানলে আরেকটা জানার সমস্যা নাই, এখানে শুধু পার্থক্য যেটুকু অংশ সেটুকু আমি বলছি। যে একটি s অরবিটাল আর দুটি p অরবিটাল, একটা p অরবিটাল অংশগ্রহণ করবে না। কেন করবে না এটা ব্যাখ্যা এ পর্যন্ত পৃথিবীতে কেউ দিতে পারে নাই, করে না, আমরা দেখি না করে ইথিন হয়েছে। যেহেতু পৃথিবীতে ইথিন আমাদের গ্যাস আছে, সো আমাদেরকে এটা বিশ্বাস করতেই হবে। সো sp2 সংকরণ হলো দুটি
পি অরবিটাল একটা এস অরবিটাল মিলে আর একটা পি অরবিটাল অসংকরিত অবস্থায় থেকে যায়। এখানে আমরা স্ট্রাকচার দেখছি 3টা sp3 সংকরণ হয়েছে আর একটা অসংকরিত পিজেড অরবিটালটি লম্বভাবে আছে। এখন যদি আমরা পরের টুকুতে যাই, একটা কার্বন আর একটা কার্বন, দুটি কার্বন যদি পাশাপাশি নিয়ে আসি তাহলে দেখা যাচ্ছে sp3 সংকরণ হয়ে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড দ্যাট ইজ সিগমা বন্ড উৎপন্ন করেছে। কার্বনের সাথে হাইড্রোজেন দুটি করে সিগমা বন্ধন গঠন করেছে। আবার পিজেড অরবিটাল পাশাপাশি থেকে তারা পাই বন্ধন রচনা করেছে। এইভাবে একটি গ্যাস ইথিন গ্যাস তৈরি হয়েছে, যেখানে আমরা বন্ধন কোণ দেখতে পাচ্ছি 120 ডিগ্রি, দুই পাশে লেখা আছে 120 ডিগ্রি, এবং বন্ধন দৈর্ঘ্য দেওয়া আছে 0.134, কার্বন কার্বন 134। সো এই বন্ধন দৈর্ঘ্য দেখে আমরা বুঝতে পারবো যে এটা একটি পাই বন্ধন এবং দ্বিবন্ধনযুক্ত। আমরা যদি sp সংকরণে আসি, ঠিক আগের মতোই যে একটি s একটি p সংকরণ হয়েছে, বাকি দুটি অসংকরিত অবস্থায় রয়ে গেছে এবং তারা পি অরবিটাল আগের মতোই সেভাবে স্ট্রাকচার করেছে। করার পরে এর একটা sp অরবিটাল, কার্বনের আরেকটি কার্বনের sp অরবিটাল সংযুক্ত সিগমা বন্ধন, আর যেটা অসংকরিত আছে তাদের সাথে দুটি পাই বন্ধন দুই পাশে থেকে উৎপন্ন হয়েছে, যার ফলে এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড সহ কার্বন কার্বন আরো দুটি বন্ধন সৃষ্টি হয়েছে, যেটাকে আমরা পাই বন্ধন বলছি। এবং কার্বন কার্বন দৈর্ঘ্য এখানে বলছি 0.120 ন্যানোমিটার এবং বন্ধন কোণ বলছি 180, দ্যাট ইজ এটা সরলরৈখিক। তাহলে সরলরৈখিক যদি হয় তাহলে আমরা বলবো ট্রিপল বন্ড, 120 ডিগ্রি যদি হয় তাহলে বলবো আমাদের sp2 সংকরণ, আর যদি 109 হয় তাহলে বলবো হচ্ছে sp সংকরণ। তো যাই হোক, সংকরণটা বেশি পরীক্ষায় আসে, আমি যখন উদাহরণ দিব তখন হয়তো এই জিনিসগুলো আবার আমাদের সন্নিহিতে আসবে, যে কারণে আমি জাস্ট দেখার জন্য দিয়েছি। সবাইকে ধন্যবাদ। আশা করি পরবর্তী অর্গানিক কেমিস্ট্রি ক্লাসগুলো আমি ধারাবাহিকভাবে উপস্থাপন করব আমাদের ঢাকা উইমেন কলেজের লাইভ ফেসবুক লাইভ ক্লাসের এবং ইউটিউবের মাধ্যমে, যেখানে ছাত্রীদের সুবিধা হবে সেখানে তারা দেখবে। ধন্যবাদ সবাইকে।